যদি তুমি ইংরেজি সেকেন্ড পেপারের রাইটিং অংশে ভালো মার্ক উঠাইতে পারো, তখনই তোমার 90+ মার্ক তোলা সম্ভব। তো আমাদের যে পরীক্ষাগুলো হয় বা এইচএসসি পরীক্ষাগুলো হয়, এগুলাতে আমরা গ্রামার অংশে বেশ ভালো করি, বাট রিটেন অংশ বা রাইটিং অংশটাতে আমরা অত ভালো করতে পারি না। এটার পিছনে মেইন কারণটা কি জানো? তুমি কম লেখো না, বা তুমি আসলে ভুল লেখো না, তুমি লেখো হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলা বাদ দিয়ে। মানে ব্যাপারটা কি দেখো, তোমার যখন এই যে রিপোর্ট রাইটিং আছে, তারপরে কম্পোজিশন বা রচনা লেখার ক্ষেত্রে, তারপরে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, তোমরা দেখবা প্রশ্নের মধ্যে একটা ক্রাইটেরিয়া দেয়া থাকে যে এত শব্দের বাইরে লেখা যাবে না বা এত শব্দের কম লেখা যাবে না। তো নর্মালি আমরা যারা মানে এইচএসসি পরীক্ষা দেই বা যারা আসলে এইচএসসি ক্যান্ডিডেট আছি, তারা এই ইনস্ট্রাকশন গুলা নর্মালি ফলো করতে চায় না। অনেকেই কি করে যে 150 শব্দের চাইতে বেশি প্যারাগ্রাফ লিখে দিয়ে আসে। অনেকেই কি করে এই কম্পোজিশন লেখার ক্ষেত্রে 300, 350, 400 শব্দ ইউজ করে। তো এই যে জিনিসগুলা, খুবই সূক্ষ্ম জিনিসগুলা তুমি যদি মেইনটেইন না করো, তাইলে কিন্তু তোমার মার্ক কেটে নেওয়া হবে। মোটামুটি ধরো তুমি যদি এইখানে এই রচনা 500 শব্দের মধ্যে লেখো এবং তোমাকে লেখা হয়েছে 250 শব্দের বেশি লেখা যাবে না, এইভাবে তোমাকে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, তখন কিন্তু তোমার মার্ক অটোমেটিক্যালি 2-3 মার্ক টিচার প্রথমেই কেটে নেওয়ার একটা চান্স আছে। তো এটা আসলে ঘোষিত কোনো কিছু না, বাট একটা জিনিস, তুমি আসলে ইনস্ট্রাকশন ফলো করতেছো না মানে কি, যে তুমি পরীক্ষক বা যে তোমার হচ্ছে প্রশ্ন করছে তাকে তুমি অমান্য করতেছো। সো এই ধরনের সিচুয়েশন গুলোর কারণে আমাদের এই রিটেন অংশে বা এই রাইটিং অংশটাতে আমরা আসলে ভালো মার্ক ক্যারি করতে পারি না। সো এই জন্য আমার সাজেশন থাকবে, তোমরা যখন এই রাইটিং অংশের 40 নম্বরের অ্যান্সার করবা, তখন এইসব বিষয়ে খুবই কেয়ারফুল থাকবা। এবং আজকে আমি তোমাদেরকে এই দুইটা অংশে কিভাবে তুমি ভালো করে লিখলে বা কিভাবে তুমি অ্যান্সার করলে 90+ মার্ক পাইতে পারো, এই জিনিসটাই আলোচনা করব। তো প্রথমেই আমরা এই 40 নম্বরের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো, তোমাদের টোটাল এই মানে নতুন সিলেবাস বলতে কি, তোমাদের যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এটা তোমরা অলরেডি জানো। 2019 সালে যে প্যাটার্নে মানে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হয়েছে, সেম প্যাটার্নে কিন্তু এবার ফলো করা হবে। তার মানে 19 সালের প্রশ্ন প্যাটার্ন এবং 2026 সালের প্রশ্ন প্যাটার্নটা একদম হুবহু হবে বা হুবহু সেম টু সেম হবে। তো ওই জায়গা থেকে তোমাদের 16টা প্রশ্নের অ্যান্সার করা লাগবে, এবং এই 16টা প্রশ্নের মধ্যে এইখানে 4টা প্রশ্ন আছে বা 4টা ক্রাইটেরিয়া আছে, যেগুলা থেকে তোমার টোটাল 40 নম্বর বরাদ্দ থাকবে। এখন দেখো, এই জায়গাতে সবচাইতে বেশি মার্ক বা সবচাইতে কিভাবে লিখলে তুমি এই 40 নম্বরের মধ্যে কমপক্ষে 30+, 32, 35 এমন টাইপের মার্ক পাবা। একটা জিনিস খেয়াল করো, গ্রামেটিক্যাল যে 60 নম্বর আছে, এই 60 নম্বরের মধ্যে তুমি যদি গ্রামার অংশে মানে ভালো হও, মোটামুটি লেভেলের ভালো হও, তাইলে তুমি 45+ মার্ক উঠাইতে পারবা। এবং তুমি যদি মানে খুব সুন্দরভাবে সাবলীলভাবে গ্রামারের ইউজগুলা জানো, তাইলে ইজিলি এটাতে 50 থেকে 55 নম্বর তুমি উঠাইতে পারবা। তার মানে একটা জিনিস তুমি যদি দেখো যে তোমার এইটাতে A+ পাওয়ার জন্য এইখানে 50 নম্বর এনাফ, মানে গ্রামার অংশে 50 নম্বর আর এইখানে 30 নম্বর কিন্তু এনাফ। বাট মেইন প্রবলেমটা কোথায় হয় জানো? দুইটা মিলায়া, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলায়া যেহেতু প্লাস হয়, যার কারণে তুমি যদি এটাতে 85 থেকে 90 এর মতো মার্ক রাখতে পারো, বা গ্রামার অংশে যদি 85 থেকে 90 এর মতো মার্ক পাও, তাহলেই কিন্তু তোমার A+ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। সো এই জন্য এখানে 85 কিংবা 90 মার্ক, এই টার্গেটটা নিয়েই তোমার পরীক্ষা দিতে হবে। তো 85 থেকে 90 যদি পাও, তাইলে তোমার দেখবে ইংরেজি প্রথম পত্রে 75 কিংবা 77, এই দুইটা মার্ক তুমি যদি পাও, এই দুইটার যে কোনো একটা, তাইলে কিন্তু দুইটা মিলায়া 80 160 নম্বর যে তোমার রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। সেই জন্য তোমরা চেষ্টা করবে এটাতে ন্যূনতম 85 নম্বর তোলার জন্য, এবং ভালো যদি তুমি আরো করো তাইলে তো 90 মার্ক পাবা। আমরা সেই টার্গেটটা নিয়েই কথা বলবো। এখন তুমি যদি 85 নম্বর পাইতে চাও ধরে নিলাম, তাহলে তোমার এই গ্রামেটিক্যাল অংশের বাইরে যে রিটেন অংশটা আছে বা রাইটিং অংশটা আছে, এটা 40-এর মধ্যে কমপক্ষে তোমাকে 35 নম্বর পাইতে হবে। এখন 35 নম্বর যদি তুমি পাও, তোমার মার্কটা কিরকম পাইতে হবে দেখো। তুমি এই ফর্মাল লেটার, এটা যদি একদম 100% ঠিক করো, বেশিরভাগ সময়ই ফর্মাল লেটার আসে, অথবা যদি ইমেইল আসে, তাহলে কিন্তু মার্ক কাটার কোনো চান্সই নাই। এইখানে 8-এ 8 দিয়ে দেয়। যদি তুমি এইখানে ভুল করো, 8-এর মধ্যে তোমাকে 0ও দিতে পারে। বুঝতে পারছো? মানে এইটা কোনোভাবেই ভুল করা যাবে না। বিশেষ করে তুমি হেডিং অংশে কি লিখতেছো, ফুটার অংশে কি লিখতেছো, মেইন থিমটা কি লিখতেছো, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে মার্কগুলো ডিস্ট্রিবিউট হয়। তারপরেও মোটামুটি ধরো, তুমি যদি মানে খুব একটা খারাপ না করো, খুব বড় ব্ল্যান্ডার না করো, তাহলে এইখান থেকে তোমাকে 7 বা 6 নম্বর ইজি মার্ক দিয়ে দিবে। তো ধরে নিলাম এভারেজ তুমি, যেহেতু এগুলো সরাসরি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই কমন পাবা, তাহলে এইখান থেকে 7 মার্ক আমি ধরে নিলাম তুমি এটা মোটামুটি পাবা, যদি তুমি বানান ভুল কাটাকাটি একটু কম করো তাহলেই।
এরপরে কি দেখো রিপোর্ট রাইটিং। দেখো রিপোর্ট রাইটিংটা খুবই মানে একটা সরাসরি কিভাবে একটা রিপোর্ট আর কি পত্রিকায় লেখা হয় বা কিভাবে একটা রিপোর্ট আর কি প্রতিবেদন আমরা লিখি, এই ক্রাইটেরিয়া বা এই নিয়মগুলো যদি তুমি ঠিকঠাক করো তাহলে কিন্তু মার্ক কাটার সম্ভাবনা এখানেও কম। ধরো এখানেও তুমি 7 কিংবা 6 মার্ক ইজিলি পেয়ে যাবা। তারপরে কি দেখো এই যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, এই দুইটা থেকেই বেসিক্যালি তোমাদের মার্কগুলো কাটা হয়। কেন কাটা হয় সেটা কিন্তু আমি অলরেডি বলে দিছি। এই যে ওয়ার্ড লিমিট গুলো তোমরা খেয়াল করো না। তোমরা অনেক সময় মনে করো যে ভাইয়া এই যে 150 বা 100 ওয়ার্ড, এটা কতটুক লিখলে 150 বা 100 ওয়ার্ড হবে, এটা আমি কিভাবে বুঝবো? তো এটার জন্য কিন্তু নিজে বাসায় প্র্যাকটিস করতে হয়। যেমন তুমি ধরো 3 পেজ লিখলা, তো এখন তুমি যদি 3 পেজ লেখার পরে দেখো যে তোমার লেখা একটু বড় বা তোমার লেখা মানে মডারেট লাইফের বা মডারেট টাইপের একটু লেখা বা খুব মানে একদম ছোট না, তাহলে কিন্তু 3 পেজের মধ্যে মোটামুটি ধরো তোমার 150 বা তার বেশি শব্দ হয়ে যাইতে পারে। তাইলে মোটামুটি ধরো তোমার 3 পেজ বা 2.5 পেজ থেকে 3 পেজ তুমি যদি লেখো তাইলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট তোমার এইখান থেকে আসবে। তার মানে চেষ্টা করবে 100 থেকে 150 ওয়ার্ডের যাতে করে কোনোভাবেই বেশি না হয়। ইভেন এটাও খেয়াল রাখতে হবে 100-র নিচে যাতে করে না চলে আসে। তার মানে কোয়ালিটিফুল লেখা লিখতে হবে। একটা জিনিস খেয়াল করো, তোমাদের মনে হয় না যে কেন হচ্ছে এইখানে লিমিট ভাইয়া দিয়ে দিল? অবশ্যই লিমিটটা দেয় এই জন্যই যাতে টিচার কম একটা জিনিস পড়ে ভালো করে বুঝতে পারে বা পড়ে দেখে তোমাকে মার্ক দিতে পারে। সেই জন্য সাজেশন থাকবে আমার, তোমরা এই ওয়ার্ড লিমিট গুলা খুব ভালো করে খেয়াল করবা এবং পরীক্ষার আগে বাসায় লিখবা যে তোমার 2 পেজ লিখলে 100 ওয়ার্ড হয়, নাকি 3 পেজ লিখলে হয়, নাকি 1 পেজের মধ্যেই তোমার 100 ওয়ার্ড হয়ে যায়। তাইলে তুমি আইডেন্টিফাই করতে পারবা বা তুমি হচ্ছে তোমার যে টাইপের লেখা, তুমি তখন পরীক্ষার খাতায় যখন 1 পেজ লিখবা তুমি বুঝতে পারবা, তোমার আর গুনতে হবে না। তোমাকে কি 1 2 3 এরকম করে গোনার টাইম আছে না? তুমি বাসায় একদিন লিখবা যে তোমার 1 পেজের মধ্যে কতগুলো হয়। ধরো 1 পেজের মধ্যে তোমার 80টা ওয়ার্ড হইলো, তার মানে তোমার হচ্ছে মোটামুটি ধরো মানে এইখানে ধরো 2 পেজ লিখতে হবে, তাইলে তোমার 150 ওয়ার্ড হয়ে যাচ্ছে। এই ধরনের সেন্স গুলা তুমি হচ্ছে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা, তাইলেই তোমার এই যে ওয়ার্ডের যে কাউন্ট, এটা আর হিসাব গুনতে হবে না বারবার। ওকে, তো অনেকে বললো যে ভাই 150 আছে, আমার যদি 160 হয় তাইলে কি আমি 0 মার্ক পাবো? না, মোটামুটি এই লিমিটটা দেওয়া হয় যে তোমার যাতে করে একটা ব্যালেন্স টাইপের তুমি লেখা লিখতে পারো এবং টিচার সেটা পড়ে তোমাকে মার্ক দিতে পারে। হ্যাঁ, সো এই জন্য আবার এরকম করা যাবে না যে ধরো 250 লিখে দিলা 100 বেশি করে দিলে, এমন করা যাবে না। ন্যূনতম ধরো 100 থেকে শুরু, তুমি 100 থেকে 180 70 এই টাইপের মধ্যেই শেষ করবা, মানে 200-র নিচে শেষ করে দিবা। ওকে, সো এটা গেল প্যারাগ্রাফ। আর এই যে কম্পোজিশনটার ক্ষেত্রেও এই 200 থেকে 250, মানে প্যারাগ্রাফ যতটুকু হয় তার ডাবল লিখতে হয় কম্পোজিশন। তুমি যদি মনে করো প্যারাগ্রাফ লেখো 1.5 পেজ, তাইলে কম্পোজিশন লিখবা 3 পেজ, 3.5 পেজ বা 4 পেজ এই টাইপের। ওকে, তাইলে এই দুইটা অংশ তুমি যদি ভালো করো তোমার কিন্তু মার্ক অনেক বেশি কাটবে না। তারপরেও এটাতে স্ট্যান্ডার্ড মার্ক হইলো 8, মানে 10-এর মধ্যে 8 দেওয়া হয়। আর এটাতে অনেক সময় এই 10 থেকে মার্ক দেওয়া শুরু হয়, তো এটার ক্ষেত্রে 12 হাইস্ট চলে আসে। তার মানে তুমি যদি হিসাব করো হাইস্ট মার্ক গুলা 12 8 এখানে 20, এইখানে হচ্ছে 7 7 14, তার মানে কিন্তু দেখো তুমি 34 নম্বর এইখান থেকে মানে পাইতে পারো, বা 34 35 হাইস্ট মার্ক তুমি পাইতে পারো। এখন যদি 34 35 তুমি পেয়ে যাও তাহলে বাকি আর তোমার কত মার্ক লাগে ওইখানে? তোমার ইয়া করার জন্য 85 মার্ক করার জন্য তোমার লাগে আর 50 মার্ক। এখন এই 50 মার্কটাই তুমি হচ্ছে এই যে এইখান থেকে গ্রামার অংশ থেকে 50 মার্কটা খুব সহজে তুমি তুলতে পারবা। এখন একটা জিনিস খেয়াল করো, এই ইংরেজি গ্রামারে আসলে কিভাবে মানে ইজিলি 50 মার্ক তোলা যায়। নর্মালি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার নিজের খেয়াল আছে আমার 56-র মতো মানে মার্ক আমি পাইছিলাম, আমি নিজে পরে হিসাব করে দেখছি। তো এই জায়গা থেকে তুমি যদি মানে ভালো হও আর কি ইংরেজিতে, তাইলে কিন্তু 55 56 মার্কও তোলা যায়। আর খুবই খারাপ হইলেও 45 পাবা। কারণ কি দেখো এইখান থেকে কিছু কিছু টপিক আছে যেগুলা থেকে সলিড লেভেলের মার্ক আসে। এই যে 3 নম্বরটা যেটা আছে, এটা দেখো হচ্ছে ওয়ার্ড টু হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে ওই যে তোমাদের স্পেশাল মানে ফ্রেজ যেগুলো থাকে সেগুলার ইউজ করা। তারপরে দেখো যে কমপ্লিটিং স্টোরি বা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, সরি স্টোরি বলতেছি, কমপ্লিটিং সেন্টেন্স। তো এই যে টপিকগুলো আছে এগুলো থেকে কিন্তু 100 মার্ক তোলা যায়, এগুলো থেকে কিন্তু মার্ক কখনোই কাটে না। তারপরে দেখো যে আর্টিকেল থেকেও 4, প্রিপজিশন থেকে 4, তারপরে এই যে মানে ইউজ অফ ভার থেকে 5 নাম্বারই পাওয়া যায় যারা একটু রাইট ফর্ম অফ ভার বা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এগুলো ভালো করে জানো। তারপরে কমপ্লিটিং চেঞ্জিং সেন্টেন্স থেকেও ফুল মার্ক পাওয়া যায় তুমি যদি ভালো করে চেঞ্জিং চেঞ্জগুলো ভালো করে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো যদি জানো, সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই যে জিনিসগুলা, তাহলে এখান থেকেও তুমি ইজিলি 5 মার্ক তুলতে পারবা। ন্যারেশন এমন একটা টপিক যে তোমাদের আসলে এখানে দেওয়া হয় যে এই যে এটা বেসিক্যালি ডিরেক্ট দেওয়া থাকে, এটা থেকে ইনডাইরেক্ট করতে হবে এবং এটা খুবই সহজ একটা জিনিস, এটা থেকেও তুমি যদি ভুল না করো 5-এ 5 পেয়ে যাবা। তাইলে দেখো এই যে প্রত্যেকটা টপিক থেকে মাত্র তোমার 2 মার্ক কাটা গেল কতর মধ্যে?
এইখান থেকে যদি 1 2 3 4 5 6 7 মানে 35-এর মধ্যে এইখানে মাত্র তোমার 2 মার্ক কাটা গেছে। তার মানে এই পেজের এই যে এইখানে 60টা প্রশ্নের মধ্যে তোমার 33 নম্বর তুমি খুব সহজেই এইখান থেকে তুলতে পারো যদি তুমি ইংরেজিতে ভালো হও। ওকে, এর পরবর্তীতে তুমি যদি আসো এই জায়গাতে, যদি তুমি আসো দেখবে বাকি প্রশ্নগুলো এই যে 12 নম্বর পর্যন্ত এই জায়গাতেও মার্ক কাটার চান্স খুবই কম থাকে। কেমনে দেখো, এইখান থেকে দেখো এই যে আনক্লিয়ার প্রোনাউন, মানে তোমাদের এই যে 8 নম্বর টপিকটা, যে একটা সেন্টেন্স আকারে মানে একটা তোমাদের ফুল দেয়া থাকে, ধরো প্যারাগ্রাফ দেয়া থাকে, ওইটাতে প্রিপজিশন গুলা কোথায় মানে সরি প্রোনাউন গুলা কোথায় কোথায় নাই সেগুলা তোমাকে আইডেন্টিফাই করতে হয় এবং ওই প্যারাটাকে সুন্দর করে লিখতে হয়। এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। ওকে, তো ধরে নিলাম এটা থেকে অনেকের মানে প্রবলেম হইতে পারে, অনেক সময় প্রোনাউন কেউ খুঁজে পায় না, হ্যাঁ সাবজেক্ট খুঁজে বের করতে পারে না, তো এখান থেকে 4 মার্ক তারপরেও পাওয়া যায়। এরপরে কি দেখো মডিফায়ার, মডিফায়ার থেকে এমন কেউ নাই যে 5-এ 5 পায় না, মানে মডিফায়ার আর ওই যে ইউজ অফ ফ্রেজগুলো ঠিকঠাক জায়গায় লাগানো, এগুলো কিন্তু খুবই সহজেই মার্ক তোলা যায়। তারপরে কি দেখো সেন্টেন্স কানেক্টর, কানেক্টর ইউজটা অনেকের ওয়ার্ড মিনিং দক্ষতা বা কানেক্টর কোথায় কিভাবে হয় এটা অনেকের দক্ষতাটা কম থাকে, ধরে নিলাম এটা থেকে তুমি 3 মার্ক পেয়ে গেলা। হ্যাঁ, তারপরে কি দেখো সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে মানে যারা ভালো করে পড়াশোনা করে তাদের কিন্তু 4 মার্ক ইজিলি আসে। ওকে, আর অনেকে এটা থেকে 5 পায় যারা হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে অনেক বেশি দক্ষ, মানে এটাতে 5 পাওয়া অসম্ভব কোনো কিছু না। এরপরে পাঞ্চুয়েশন থেকে ইজিলি তুমি 4 মার্ক পেয়ে যাবা। তার মানে তুমি যদি এইখান থেকেও খেয়াল করো, দেখো এইখানে 2 মার্ক 3 4 5 মার্ক, এইখানে 5 মার্ক কাটা 1 2 3 4 5, মানে 20-এর মধ্যে এখানে তুমি 15 মার্ক পাবা। তাহলে এখানকার 15 মার্ক আর ওই আগের পেজে আমরা যেটাতে দেখলাম এই যে এখানে প্রথমের দিকে এইখানে তোমার হচ্ছে 33 মার্ক। 33 আর 15 হিসাব করো, 33 আর হইলো 15, তার মানে এখানে হইলো 8 আর হইলো 4, 48 থেকে 50 মার্ক খুব সহজেই তুমি এইখান থেকে তুলতে পারো। হ্যাঁ, মানে এইখান থেকে ইজিলি 50 মার্কের মতো তোলা যায়। তাহলে এখান থেকে ধরো তুমি 50 তুললা, আর বাকি হচ্ছে ওই তোমার রাইটিং অংশ থেকে ওইখান থেকে তোমার ধরো 35-এর মতো বা 34-এর মতো মার্ক আসলো, তাইলে কিন্তু 85 মার্ক, মানে খুব সহজেই তুমি 80 মার্ক তুলতে পারো এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, তো এই জন্য তোমরা চেষ্টা করবা মানে এই জিনিসটাকে ভয় না পেয়ে, এবং তোমাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা 19 সালের প্রশ্নগুলাকে খুব বেশি ভালো করে দেখবা, 19 সালের সকল বোর্ডের প্রশ্নগুলা দেখবা, এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা হইলো বিভিন্ন ভালো ভালো কলেজে সেগুলোর প্রশ্নগুলো একটু ভালো করে কাটবা, তাইলে দেখবা তুমি বুঝতে পারবা যে পরীক্ষাগুলা কিভাবে আসবে বা প্রশ্নগুলা কিভাবে আসবে। হ্যাঁ, আর এগুলো তো ডিরেক্ট কমন ফালানো জিনিস না, তোমার আসলে দক্ষতার কেমন গ্রামেটিক্যাল সলভিং এ তার উপর ডিপেন্ড করে। তো আশা করি তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে। তো আমরা তোমাদের এইচএসসি নিয়ে আরো যত টাইপের ভিডিও লাগে দিব, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ ফলো করে দিতে পারো, আর তোমাদের বন্ধু বান্ধবদের আমাদের এই প্রোগ্রামগুলো সম্পর্কে জানাই দিতে পারো। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো থেকে হেল্পফুল হবে এবং তোমরা পড়াশোনাগুলো ঠিকঠাক করে এইচএসসি তে খুবই ভালো একটা রেজাল্ট করবা। আল্লাহ হাফেজ, বাই বাই।